দর্শক, দরজায় কড়া নাড়ছে নির্বাচন। সেই ভোট বাংলাদেশের মানুষের ভাগ্যকে কিভাবে পরিবর্তন করতে পারে তা আমরা বুঝতে চাই। রাজনৈতিক দলগুলোর বর্তমান যে চরিত্র তা আমরা বিশ্লেষণ করতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমানী মির্জাপুরচা এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে নির্বাচন তো একেবারেই ঘনিয়ে এসেছে। মানুষের অনেক শঙ্কা ছিল শুরুর দিকে আদৌ নির্বাচন হবে নাকি, এখন মনে হয় তা কেটে গেছে। তো এই নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন আমরা দেখলাম আইন এবং সালিশ কেন্দ্রের কিছু তথ্য আমি দর্শকদের সুবিধার্থে একটু কোট করতে যাচ্ছিলাম যে প্রচার শুরুর পর অর্থাৎ 22 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত 8 দিনে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 42টি, এতে 4 জন নিহত হয়েছেন, 353 জন আহত হয়েছেন। এবং এই শুধু জানুয়ারি মাসে সহিংসতার ঘটনা, রাজনৈতিক সহিংসতা 65টি, যেখানে 10 জন নিহত হয়েছেন এবং আহত 555 জন। তো সরকার তো বলছে যে এইবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং পরবর্তী যেই ভোটগুলি হবে তার জন্য একটি মানদণ্ড হয়ে থাকবে। সরকারের এমন আশ্বাসে আপনি কতটা ভরসা করতে পারছেন? সেটা তো আমাদের দেখতে হবে, এখন থেকে বলা যাচ্ছে না আলটিমেটলি কি হবে নির্বাচনের দিনে। কিন্তু নির্বাচনী যে সহিংসতা আমরা এখন দেখছি, এক একটা দলের মধ্যে অনেক কোন্দল এবং সহিংসতার যে রূপ আমরা দেখছি, সব যে এক দল এবং ভিন্ন দলের মধ্যে যে তা হচ্ছে তা না, নিজেদের মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি। আমার মনে হচ্ছে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা নির্বাচন, যে নির্বাচনের উপর আমরা ভরসা করে একটা নতুন ধাপে এগোতে পারি, এটাই আমরা চাই। মানে এখানে আমার মনে হয় ওভারসেলিংয়ের কোনো দরকার নেই। একটা মিনিমাম গ্রহণযোগ্য একটা নির্বাচন যদি হয়, যেখানে কন্টেস্টেড সিটস হয়, প্রতিদ্বন্দ্বিতা ঠিক মতো হয় এবং মোটামুটি নিরাপদভাবে আমরা যদি অতিক্রম করতে পারি এই সময়টা, আই থিঙ্ক সেটাই যথেষ্ট। এটা যে সবচাইতে ভালো পৃথিবীতে বা আমাদের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন হবে এরকম দাবি মনে হয় করা উচিত না, কারণ এগুলো অনেক সহজে আবার ডিসপ্রুভ করা যায় পরে। আপনি ভোট দিতে যাবেন নাকি? মনে হয় যাবো, হ্যাঁ। এইবারের নির্বাচন মানে জীবনে তো অনেক নির্বাচন আমরা দেখেছি, তারপরে যদি ধরি 2014 সালের থেকে যে নির্বাচন 14, 18, 24, তার সাথে এই নির্বাচনের কোনো পার্থক্য দেখেন কিনা এবং মিল আছে নাকি? পার্থক্য দেখছি যে মানে এখন যে সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে সেটা একটা স্বৈরাচারী সরকার না। অন্তর্বর্তী সরকারের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, অনেক ধরনের সমালোচনা থাকতে পারে, কিন্তু অবশ্যই সেই একই পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনটা হচ্ছে না। আর এই নির্বাচন হচ্ছে একটি ক্রান্তিকালীন সময়। গত 3 যে নির্বাচন, মানে 2009-এর পরে যে 3টি নির্বাচন হয়েছিল, সেগুলো কোনোটা অংশগ্রহণমূলক ছিল না। এটাও এক অর্থে অংশগ্রহণমূলক না, এই অর্থে যে এখানে সব দল এখানে অংশগ্রহণ করতে পারছে না, বিশেষ করে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ না করার নানান কারণ বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, সরকার দেখিয়েছে। সেটা কেউ কেউ মনে করছেন সেটা যথার্থ, আর কেউ কেউ মনে করছেন এটা যথার্থ না। একটা যুক্তি আছে অবশ্যই, যেটা আমরা গতকাল না পরশুদিন প্রফেসর আলী রিয়াজের কাছ থেকে শুনলাম, যে আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা কেউ এখন পর্যন্ত কোনো ধরনের অনুশোচনা কোনো কিছুই প্রকাশ করেননি জুলাই অগস্টের ঘটনার জন্য, অথবা অতীতের তাদের মাধ্যমে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং একটা দল হিসেবে তারা পুরোপুরি একটা অস্বীকারের মধ্যে আছে, যেগুলো ঘটনা ঘটেছে বা তার সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল। এবং ওনাদের যুক্তি হচ্ছে যে এই অবস্থার মধ্যে ওনারা যতক্ষণ না পর্যন্ত তারা এক ধরনের দায় গ্রহণ করছেন, তারা আসলে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য না। সেটার একটা যুক্তি অবশ্যই আছে। কিন্তু পাশাপাশি আরেকটা যুক্তি অনেকে দাঁড় করিয়েছিলেন এই সময়, যে তারা অংশগ্রহণ করুক নির্বাচনে এবং যদি তারা প্রত্যাখ্যান হয় জনগণের মাধ্যমে, সেটা অনেক বেশি ভালো উপর থেকে একটা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার চাইতে। তো যাই হোক, তারা এখন অংশগ্রহণ সরাসরিভাবে করতে পারছেন না, কিন্তু অন্য যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে তো একটা প্রতিদ্বন্দ্বিতা দেখাই যাচ্ছে। এবং একটা আমার মনে হয় এক ধরনের আশা আকাঙ্ক্ষা তো অনেকের মধ্যেই দেখছি, যে তারা ভোট দিতে চান, বিশেষ করে নতুন প্রজন্মের যারা দিতে পারেননি বিভিন্ন সময়ে, তারা অবশ্যই আমার মনে হয় ভোট কেন্দ্রে যেতে চাচ্ছেন। এবং আমার মনে হচ্ছে যে যাই হয়, আমাদের যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, একটা ক্রান্তিকালীন পরিস্থিতিটা তৈরি হয়েছে 5ই অগস্টের পরে, সেটা থেকে তো আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে এবং সেটার জন্য একটা নির্বাচিত সরকার আমাদের প্রয়োজন, সেটা যেটাই আসুক না কেন। আচ্ছা, এবারে নির্বাচনের সাথে গণভোটটাও যুক্ত হয়েছে এবং আমি দেখলাম যে গণভোট ইস্যুতে এখন নির্বাচন কমিশন এবং সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। যদিও এর আগে সরকার প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে হ্যাঁ
দেওয়ার মানে হ্যাঁকে জয়যুক্ত করবার আহ্বান জানিয়ে বলেছিলেন যে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ এবং নিপীড়ন থেকে দেশ মুক্ত হবে, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। কয়েকদিন আগে আমি দেখছিলাম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ 23শে জানুয়ারি তিনি বলেছেন যে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালানো সরকারের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকলেও সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব রয়েছে সরকারের, এবং তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকেও হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে বলেছেন। তিনি জানিয়েছিলেন যে কোনো বাধা নেই, যদিও ইসি বলছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁর পক্ষে বা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। আসলে ব্যারিস্টার সারাহ হোসেন হচ্ছেটা কি, মানে এইটার আইনি ভিত্তি কি আসলেই আছে যে গণভোটে সরকার হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে কি পারেন? আমার মনে হয় যে সরকার এই প্রচারণা চালানো উচিত না, এবং অবশ্যই সরকারি কর্মকর্তা যারা তাদের অবশ্যই এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া উচিত না। এটা গণভোট হতে যাচ্ছে, কিন্তু সেই গণভোট কি, কেন এবং এটার কি কি বিভিন্ন দিক আছে, এটা হ্যাঁ হয়ে গেলে এটা যদি গ্রহণ হয় তাহলে কি কি পরিবর্তন আসবে সেটা তো স্পষ্ট এবং স্বচ্ছভাবে জনগণকে বোঝানো উচিত। কিন্তু আমরা যে প্রচারণা দেখছি সেখানে বলা হচ্ছে হ্যাঁতে ভোট দিলে কোনোদিন ফ্যাসিবাদ আমাদের দেশে আসবে না, ফিরে আসবে না। হ্যাঁ দিলে, এখন আমি শুনে আসলাম একজন ভোটার, আপনারা আমার মতো একজন, উনি রিক্সা চালান, উনি আমাকে বললেন যে হ্যাঁ আমি হাঁ দিব, কারণ হাতে আমি শুনছি হাতে ভোট দিলে শান্তি আসবে দেশে। দেখো, এরকম প্রচারণা যারা করছেন তারা তো মনে হয় ধোঁকা দিচ্ছেন জনগণের কাছে, আমাদের কাছেও। কারণ আমাদের বোঝা উচিত আমরা কিসে ভোট দিচ্ছি, সেটা তো বুঝতে পারছে না। ইভেন গণভোটের প্রশ্নগুলো যদি দেখেন, সেই প্রশ্নগুলো পড়লে ওই প্রশ্নের সাথে যদি একটা পুস্তিকা না থাকে যেখানে আপনাকে বোঝানো হয় যে এক্স্যাক্টলি আপনি কিসের জন্য আপনি ভোট দিচ্ছেন, ওই প্রশ্নগুলো পড়ে আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি না আপনি এর আগে অনেক পড়াশোনা করে আসেন, মুখস্থ করে আসেন। যেমন তৃতীয় প্রশ্নে যেখানে বলা আছে যে আরও 30টি যে সংস্কার প্রস্তাব আছে এগুলোর সাথে আপনি একমত কিনা, এখন মুখস্থ না করে আপনি কি করে বুঝবেন 30টি প্রস্তাবনা কি ছিল। আর এখন এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে হ্যাঁ পক্ষে ভোট দিলে শান্তি আসবে, ফ্যাসিবাদ আসবে না, এর বাইরে কিছু নির্দিষ্ট এগুলো হবে কি হবে না সেটা তো অনেক বড় একটা প্রশ্ন। এবং ফ্যাসিবাদ তো শুধু কিছু আপনার প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য তো ফ্যাসিবাদ কোথাও বন্ধ করা হয়নি, তাই না? হিটলারও কিন্তু আসছিলেন নাৎসি জার্মানিতে একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে, ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে আসেন নাই, সেখানে মিলিটারি কু করেন নাই, ভোট পেয়েছেন এবং অধিকাংশ জনগণ তাকে ভোট দিয়েছে। সো আই থিঙ্ক এই আশাটা যে আমরা যে সংস্কার করছি, হ্যাঁ ফাইন, সংস্কার হওয়া উচিত, কিন্তু সংস্কারের একটা প্রেক্ষাপটও তৈরি হওয়া উচিত। যে আলোচনাগুলো হয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে, ঐক্যমত্য কমিশনে, সেটার সাথে অনেকে আবার জড়িত তো ছিলেনই না। এখন কিছুদিন কালকেও এটাও শুনলাম যে প্রফেসর আলী রিয়াজ খুব নাগরিক সমাজকে দোষারোপ করছিলেন যে নাগরিক সমাজ এগিয়ে আসেনি, নাগরিক সমাজ এবং নাগরিক সংগঠন যারা আছেন তথাকথিত সুশীল সমাজ, তাদের এগিয়ে আসা উচিত ছিল জনগণকে বোঝানোর যে কেন এই সংস্কারগুলো দরকার, কেন গণভোট দরকার। কিন্তু আসলে আমার মনে হয় নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝা, সেটা নিয়ে আলোচনা করা, তর্ক বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করা। যদি আমরা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া চাই, তার মধ্যে তো অবশ্যই ন্যূনতম একটা ব্যাপার হচ্ছে তর্ক বিতর্ক হবে, ভিন্ন মত সেখানে পোষণ হবে। তো যারা নার পক্ষে বলতে চায় তাদের সেটা বলারও তো একটা অধিকার থাকবে। এখন না কেন কেউ কেউ দিতে চাচ্ছে, কেন মনে করছে তারা হ্যাঁ দিতে চাচ্ছে না, সেটা বলার জন্য তাদের একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা উচিত। কিন্তু এখন আমরা যে দেখছি দু একজন যে এর মধ্যে বলেছেন নায়ের পক্ষে, অথবা বলেছেন যে কেন তারা বুঝতে পারছেন না আসলে গণভোটে এর বিভিন্ন উপকরণগুলো কি, তাদেরকে কিন্তু ট্যাগ করা হচ্ছে সাথে সাথে যে তারা হচ্ছে ফ্যাসিস্ট, তারা হচ্ছে পুরনো সরকারের দোসর, তারা নানানভাবে সুবিধা নিয়েছেন গত সরকার আমলে। যদি সেটা সত্য হয়েও থাকে, নানান সুবিধা যদি নিয়েও থাকেন, তার মানে কি তার এখন কোনো যুক্তিসঙ্গত কোনো কথা বলার কোনো অধিকার নেই? অথবা তিনি যদি কথাটা বলেন যেটা আপনার কাছে খারাপ লাগছে, আপনার মনে হচ্ছে এটা সঠিক না, তাহলে সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, তাকে আলাদা করে ট্যাগ করা কি দরকার? তার মনে হচ্ছে এই গণভোট নিয়ে আমরা যেরকম প্রচারণা দেখছি, এটার সাথে সরকারে যারা আছেন তারা জড়িয়ে যাচ্ছেন। আমরা দেখলাম ইভেন ডিসঅ্যাপিয়ারেন্স গুম কমিশনের যারা, তারাও এটার সাথে জড়িয়ে যাচ্ছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন। তাদের তো একটা ভূমিকা ছিল গুম কমিশনে, যে খুব বড় এবং ভালো ভূমিকা তারা পালন করেছেন। তাদের তো মানবাধিকার নিয়ে আমরা আশা করব তারা অন্যান্য মানবাধিকার নিয়েও কথা বলবেন। তো সেখানে বাক স্বাধীনতা নিয়ে আমরা আশা করতাম যে তারা একটু রেসপেক্ট করতেন, যে বিভিন্নজন বিভিন্ন মতামত দিবেন এবং তারাও একটা কাজ করবেন, সবাইকে বুঝাবেন। তারা এত কাজ করলেন গুম কমিশন নিয়ে, অথচ এই ঐক্যমত্য কমিশনের মধ্যে
মানবাধিকার নিয়ে আপনি কিছুই খুঁজে পাবেন না। একটা ঐক্যমত্য কমিশন না, আমাদের চার্টারের মধ্যে যেটা রেফারেন্ডামের বিষয়ে চলে এসছে, গণভোটের বিষয়ে চলে এসছে, সেখানে আছে যে মৌলিক অধিকার, আমাদের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার, এগুলো সম্প্রসারণ করা হবে এবং এগুলো বাস্তবায়ন করা হবে। এই পর্যন্ত একটি ঐক্যমত্যে ওনারা এসছেন। নির্দিষ্ট কোনো অধিকারকে কিভাবে সম্প্রসারণ করা হবে সেটা নিয়ে ওনাদের আলোচনা করার এই 1 বছর ধরে সময় হলো না। অথচ এই যে ধরেন গ্রেফতার বলেন, বেআইনি আটকের কথা বলেন, নির্যাতনের কথা বলেন, যে ঘটনাগুলো এই সরকারের আমলেও ঘটেছে। আমরা আফটারঅল আমরা 5ই অগস্টের পরে তো আমরা আর জান্নাতে চলে যাইনি যে সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা এখনো পৃথিবীতে আছি। অবভিয়াসলি সব কিছু একদিনের মধ্যে ঠিক হবে না, কিন্তু ঠিক করার জন্য কোনটা ঠিক হচ্ছে না সেটা বলার আপনার একটা সুযোগ থাকতে হবে। এবং আমাদের অধিকারগুলো, ইভেন সংবিধানে স্বীকৃত যে অধিকারগুলো, যেগুলো মাঝখানে 50 বছর ধরে বিভিন্নভাবে এগুলো সীমিত করা হয়েছে, সেগুলো সম্প্রসারণের কাজ তো এই সময় হতে পারত, সেটা করা হয়নি, সেটা ধরে রাখা হয়েছে। আর অন্যদিকে দেখেন, কেউ কেউ বলছেন যে না, ধর্মনিরপেক্ষতা বাদ হবে না এই গণভোটের মাধ্যমে, কিন্তু যে ভাষাগুলো সেখানে এসছে সেখানে তো মনে হচ্ছে বাদ হবে। অন্য ভাষা এসছে, ভাষাগুলো ভালো, যে সবার ধর্ম পালন করার অধিকার থাকবে, এটা নিয়ে আসা হচ্ছে মূলনীতির মধ্যে। এটা তো অলরেডি আমাদের মৌলিক অধিকারে স্বীকৃত 72 থেকে, এটা তো নতুন কিছু আসছে না। কিন্তু যেভাবে আসছে এটা মূলনীতির মধ্যে নিয়ে আসা হচ্ছে ধর্মনিরপেক্ষতা থেকে বাদ দিয়ে। তো আপনি এরকম একটা এত বড় একটা পরিবর্তন আনবেন আপনার সাংবিধানিক কাঠামোতে, সেটা তো বোঝানো উচিত। যদি বলা থাকতো যে হ্যাঁ ভোট হলে ধর্মনিরপেক্ষতা বাদ হবে কিন্তু আপনার ধর্ম পালন করার অধিকার থাকবে, এতটুকু যদি বলতো আমি বুঝতাম, আমি হিসাব করতে পারতাম যে ওটা আমার জন্য যথার্থ কিনা, নাকি আমি ধর্মনিরপেক্ষতা চাই। অনেকে বলবে ধর্মনিরপেক্ষতা আমার দরকার নেই, এটা আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ। কেউ মনে করতে পারে যে না, ধর্মনিরপেক্ষতা যেভাবে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে অনেক বছর ধরে যে ধর্মবিরোধিতা, তারা ওইভাবে যদি মনে করে হয়তো তারা বিরুদ্ধে বলবে, কিন্তু তখন তো একটা আলোচনা করার সুযোগ থাকবে যে এটার মিনিংটা কি, এটার প্রয়োগটা কি, এটা কেন রাখা দরকার বা কেন রাখা দরকার না। কিন্তু যখন কাউকে বোঝানোই হচ্ছে না যে এখানে একটা পরিবর্তন আসছে, সেটা কি একটা সমস্যা না? যে আমরা ফুল তথ্যের ভিত্তিতে আমরা ভোট দিতে যাচ্ছি না, আমরা কিসের জন্য ভোটটা দিব গণভোটের সময় সেটা তো বুঝতে পারছি না। আমি খালি শান্তি চাই, শান্তি হয়ে যাবে হ্যাঁ দিলে, এটা কিভাবে কেন এভাবে বোঝানো হবে ব্যাপারটা? ব্যারিস্টার সারা হোসেন, এমন কি মনে হচ্ছে দেখে যে বাংলাদেশের ইতিহাসে এত জটিল প্রশ্নে গণভোট হয়নি, এ ব্যাপারে আমি নিজে নিশ্চিত, কিন্তু পৃথিবীতে কোথাও কি এরকম হয়েছে? আপনার জানা আছে? এরকম হয়েছে কিনা আমার এত গবেষণা নাই, কিন্তু অনেক জায়গায় অফকোর্স গণভোট হয়েছে, অনেক জায়গায় অনেক কমপ্লেক্স বিষয় নিয়ে গণভোট হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফার্স্ট অফ অল রাজনৈতিক সরকারের অধীনে হয়েছে। সো আই থিংক সেটার একটা ভিন্নতা অবশ্যই আছে। হ্যাঁ, এবং ব্রেক্সিট খুবই আমার মনে হয়, আমি ব্রেক্সিটের বিপক্ষে ছিলাম। যদি আমার ভোট থাকতো আমি অবশ্যই না ভোট দিতাম সেখানে। এবং ওখানেও আমরা যেটা দেখেছি যে একটা অর্থনৈতিকভাবে একটা উন্নত দেশ, সেখানে শিক্ষার হার অনেক বেশি, সেখানে আলাপ আলোচনা তর্ক বিতর্কের সুযোগও যথেষ্ট ছিল। কিন্তু সেখানেও দেখা গেছে অনলাইন অফলাইন ডিসইনফরমেশন দিয়ে কিভাবে মানুষজনকে বোঝানো হয়েছে, কীভাবে অনেক বিদ্বেষ ছড়িয়ে মানুষজনকে বোঝানো হয়েছে যে কেন ইউরোপ থেকে তাদের বেরিয়ে আসা উচিত, বেরিয়ে আসার পরে তাদের কি কি ক্ষতি হবে সেটাও ভাবে অনেকের কাছে ব্যাখ্যা ঠিক মতো পৌঁছানো হয়নি। তো ওই পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি যে এই ভোটটা যদিও ব্রেক্সিটটা হয়ে গেল, ইউরোপ থেকে বেরিয়ে আসলো যুক্তরাজ্য, তারপর তো অনেকে এখন পস্তাচ্ছে। নতুন যে সরকার ওখানে আছে তারাও তো এটা মিনিমাইজ করার চেষ্টা করছেন, ব্রেক্সিটের ইম্প্যাক্ট রিভার্স তো আর করতে পারছেন না। সো সেখানে গণভোট দিয়ে আসলে এটা তো আরেকটা বড় আলোচনা হতে পারে যে গণভোটের মূল্যটা কি, গণভোটের ইম্প্যাক্টটা কি হতে পারে। আমরা ওটার মধ্যে নাই বা গেলাম, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ডিসকাশনগুলো, যে আলোচনাগুলো ঐক্যমত্য কমিশন করেছিলেন, সেটা তো তাও ভালো যে এই আলোচনা তাদের মধ্যে হয়েছে, কিন্তু আরও ব্যাপক একটা পরিস্থিতির মধ্যে, পরিসরের মধ্যে আলোচনাগুলো হওয়া উচিত ছিল। রাজনৈতিক সরকার থাকলে কি হয়, সংসদে আলোচনা হয়, সংসদের বাইরে আলোচনা হয়, আপনাদের মতো এইসব এই টক শোতে নানানভাবে কিন্তু তর্ক বিতর্ক হয়, গোল টেবল হয়, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়। সো বিভিন্নভাবে একটা জনমত তৈরি হয় এবং সেটা আবার রিফ্লেক্ট হয় সংসদে শেষ পর্যন্ত কী ধরনের সিদ্ধান্ত হচ্ছে। সেই ভিত্তিতে, সেই পরিস্থিতির মধ্যে যদি একটা গণভোট হয়, যে ব্যাপক আলোচনার পরে, অনেক তর্ক বিতর্কের পরে আমরা যদি এক একটা পয়েন্ট নিয়ে যদি গণভোটে যেতাম, ওই অবস্থায় যদি আমরা গণভোটে যেতাম আমি বুঝতাম। তো এই সময় কেন আমাদের গণভোটের তাড়াহুড়ো সেটা বুঝতে পারছি না। যে রিফর্মটা, যেটা অ্যাগেন আমি প্রফেসর আলী রিয়াজের কথাটা একটু উল্লেখ করতে চাচ্ছি, যেহেতু উনি মোটামুটি এই পুরো প্রক্রিয়ার
দায়িত্বে এক অর্থে ছিলেন, বা দায়িত্বে না থাকলে ওনার খুব বড় একটা ভূমিকা ছিল। ওনার কথা হচ্ছে যে যেই বিপ্লব, যেই আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের স্বপ্ন আকাঙ্ক্ষা এগুলো ধরে রাখতে চাইলে অবশ্যই এই সংস্কারগুলো আমাদের এই সময়ই করে ফেলা উচিত, না হলে একভাবে আমরা কাইন্ড অফ ফেল করব। কিন্তু আমরা এতদূর যে আসতে পেরেছি যে এই ধরনের সংস্কার আমরা চাই, সেটা তো অলরেডি অনেক বড় একটা অর্জন। এখন এটা নিয়ে তো এগিয়ে যাওয়া যায় যে সংসদে যারা আসবেন তারা এটা নিয়ে পরবর্তীতে বিতর্ক করতে পারবেন, সেই সুযোগটা আমাদের সামনে আছে, সেটা তো আমরা ফেলে দিচ্ছি না। আর আমার কাছে মনে হচ্ছে এই সরকারের বড় টেস্টটা হচ্ছে নির্বাচনটা ওনারা করে দিতে পারেন কিনা। আপনি নেপালের অবস্থা দেখেন, তারাও তো একটা অনেক স্বল্প সময়ের মধ্যে তাদেরও একটা ওখানে পরিবর্তন আসলো, ওরা সাথে সাথে নির্বাচনের দিকে এগিয়ে গেল। সংস্কার পরিষদ মানে যারা আগামীতে জাতীয় সংসদে যাচ্ছেন সেই সংসদ সদস্যরা একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং তারা প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংস্কার সম্পন্ন করবেন। ধরেন তারা করলো না, তখন কি হবে? তারা কি বাধ্য করতে? না, আমার মনে হয় এটা নির্বাচিত যে সরকার আসবেন তারা আরেকটা সুযোগ পাবেন এই বিষয়গুলো নিয়ে আসলে জনগণের সামনে যেতে। হ্যাঁ, আমার মনে হয় না এগুলো এত এত। আর আরেকটা জিনিস মনে হচ্ছে, যেভাবে অনেক কিছু হয়েছে নির্বাচনের পর, এই বিষয়গুলো কিন্তু মানে অনেকগুলো আইনি প্রশ্ন এখানে আছে, তাই না? আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেটা আমরা 3 জন আইনজীবী এখানে বসে থাকলে হয়তো আমরা আপনাকে 3টা উত্তর দিতাম, 15 জন থাকলে হয়তো 15টা দিতাম। তো এই অনেক প্রশ্ন আমার মনে হচ্ছে আদালতের কাছে কিন্তু চলে যেতে পারে, সেটা আমাদের দেখতে হবে আলটিমেটলি সেটা হয় কিনা। আমি বৃহস্পতিবারে একটা অনুষ্ঠানে, বিআইজিডির একটা অনুষ্ঠানে প্রফেসর রেহমান সোবহান বলছিলেন, মানে তাকে কোট আনকোট করে বলি, তিনি বলছেন যে আমার মনে হয় মাহফুজ আলমদের মতো উপদেষ্টাও তার সহকর্মীদের খুশি করতে সরকার গণভোট করতে যাচ্ছে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা? আমি জানি না সরকার আসলে কয়েকজনকে শুধু খুশি করার জন্য করছে কিনা। নিশ্চয়ই তাদেরও একটা ধারণা, মানে যেটা প্রফেসর আলী রাজের কথাটা এই জন্যই উল্লেখ করছিলাম যে ওনার কথা থেকে তো ওটাই মনে হলো যে ওনারই একটা বিশ্বাস যে উনি যে কাজটা করে এসছেন এই গত 14-15 মাসের মধ্যে, উনি চাইছেন যে ওটা একটা আইনগত একটা কাঠামোর মধ্যে পরিণত হোক, ওটা একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পাক, এবং উনি মনে করছেন যে এটা ওনার দায়িত্ব। সো আই থিঙ্ক এটা মেবি আই এম নট শিওর ঠিক এত হালকাভাবে কিনা কয়েকজনকে খুশি করার জন্য, তারা নিজেই বিশ্বাস করছেন যে এটা করা দরকার। কিন্তু আমার মনে হচ্ছে যে তাদের ভূমিকাটা কি, মানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মেবি এইটা আরও সীমিত আকারে তাদের বোঝা উচিত ছিল যে নির্বাচনটা দিক, ইলেক্টেড গভর্নমেন্টটা আসুক, একটা পলিটিক্যাল লেজিটিমেসি থাক, তারপর যা প্রয়োজন হতে পারে। এবং এখানে এতগুলো প্রশ্ন, তো মৌলিক বিষয়গুলো আসছে এবং এগুলো দিয়ে যে আসলে অনেক ধরনের পরিবর্তন হয়তো হবে না, আর যা যা হবে সেটা আসলে সেটা সবচাইতে আর্জেন্ট পরিবর্তন কিনা সেটাও একটা প্রশ্ন। এবং অনেক বিষয় যেমন এখানে আসেই নাই, আমাদের গণভোট যে হচ্ছে, গণভোট তো আরও মৌলিক বিষয়গুলো নিয়ে হতে পারতো, আমাদের নারীর অধিকার নিয়ে হতে পারতো, সেখানে ওই যে নারীর নির্বাচনের ব্যাপার ছাড়া আর কোনো কিছু নাই এখানে। তো সেই বিআইজিডির যে অনুষ্ঠানে প্রফেসর রেহমান সোবহান মন্তব্য করেছিলেন, তারা ওই দিন একটা গবেষণা প্রকাশ করেছিল এবং তাদের বিশ্লেষণ বলছে, আমি সেখানে কোট আনকোট করে বলি, অন্তর্বর্তী সরকারের যথেষ্ট রাজনৈতিক ক্ষমতা না থাকায় সামাজিক এবং রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে এবং জনশৃঙ্খলার উপর সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হওয়ায় দলবদ্ধ সহিংসতা বাড়ে, যা সরকার পুরোপুরি সামাল দিতে পারেন। এবং শেষে এসে তারা বলছে যে এছাড়া সংস্কার কার্যক্রম মূলত নির্বাচন পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়ায় এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, যা সংসদে রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি রাজপথেও নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। সেই ঝুঁকি কি আপনি দেখছেন নাকি? হ্যাঁ, ঝুঁকি আছে অবশ্যই, এবং অনেক সংস্কার এই সময় হয়তো করা সম্ভব ছিল। অনেক কিছু হয়েছে, অনেক আইনি সংস্কারের মধ্যে অবশ্যই হয়েছে, সব কিছু হয়তো প্রয়োগ হচ্ছে না, কিন্তু কিছু কাঠামোগত পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, যেগুলো অবশ্যই মূল্যবান। আমার মনে হয় সেগুলো খাটো করে দেখার কিছু নেই। কিন্তু এত কিছু যে অল্প সময়ের মধ্যে হবে সেটা বোধহয় ভাবা ঠিক ছিল না। এবং পরবর্তীতে আসলে অবভিয়াসলি একটা কনফ্লিক্ট হতেই পারে, কারণ অনেক পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তো কোনো ধরনের ঐকমত্য হয়নি। এবং যেটা বলছি যে খুব মৌলিক বিষয়গুলো, এই যে আপনাকে মৌলিক অধিকারের বিষয়টা বলছিলাম যে জুলাই সনদ পর্যন্ত এতটুকু আছে যে আমরা সম্প্রসারণ করব অধিকার, কিন্তু এই সময় যখন সুযোগ ছিল এখনই সবাই প্রতিজ্ঞা নিতে পারতো, যেভাবে তারা বলছেন যে না গুম আমরা কোনোদিন হতে দিব না, সেটা ওখানে লিখে ফেলতে পারতো, কিন্তু সেখানে কিন্তু আর লিখে ফেলে নাই।
আমরা ধরে নিচ্ছি, আপনাদের টক শো থেকে শুনছি অনেকে বলছেন আমরা কোনো দিন আর দেখবো না, হবে না বাংলাদেশে। ওনারা লিখে দিতে পারতেন যে আমাদের আমলে আমরা কোনো দিন নির্বাচন হলে আমরা গুম করব না, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত হব না, যারা এগুলো করেন তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, ওরকম কিন্তু কোনো প্রতিশ্রুতি সেখানে দেওয়া নাই। বেআইনিভাবে আমরা কাউকে আটক করব না, আমরা এই তথাকথিত কালো আইন এগুলো আমরা ব্যবহার করব না, এরকম কোনো প্রতিশ্রুতি ওখানে নাই। এরকম দু একটা জিনিস এই সময়ের মধ্যে যদি আমরা পেতাম এবং এই সরকারও যদি সেগুলো সেই ধরনের মানে সেগুলো অনুসরণ করতো, তাহলে আরেকটু বিশ্বাস আসতো যে ওই ধরনের আশ্বস্ত হতে পারত। এই সরকারের তো সময় প্রায় শেষ হয়ে আসলো। শুরুতে মানুষের আকাশ সমান আকাঙ্ক্ষা ছিল, শেষে এসে মনে হলো যে আর খুব বেশি আশা ভরসা তারা করতে পারছে না। আপনার কাছে এই সরকারকে মার্কিং করতে বললে কত দিবেন? মানবাধিকার ইস্যুতে কত দিবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা কতটুকু সামলাতে পারলো? রাষ্ট্র পরিচালনা তারা কতটুকু ভালোভাবে করতে পারলো? আমার মনে হয় মার্কিং করা কিছুটা এই যে গণভোটের মতো খুব সিম্পলিস্টিক একটা ব্যাপার হয়ে যাচ্ছে, হ্যাঁ না এর মতো হয়ে যাচ্ছে। যেটা বললাম, আমার মনে হয় তারা কিছু মৌলিক খুব মূল্যবান পরিবর্তনগুলো আনতে পেরেছেন। আর মেবি আমাদের আরেকটা মাপকাঠিতে দেখা উচিত, তারা যদি না আসতো তাহলে আমরা কি করতাম। 5ই অগস্টের পরে তখন যদি একটা সামরিক সরকার আসতো তখন আমরা কি করতাম এবং এই মুহূর্তে কোথায় থাকতাম। আমার মনে হয় সামরিক সরকার আসেনি, সেটা সবার জন্য ভালো হয়েছে। এই পরিস্থিতি আপনি আমি সরকারে গেলে আমরা যে কি করতে পারতাম সেটাও বলতে পারছি না। সো আই থিঙ্ক তাদেরকে একদম জিরো মার্কিং তো অবশ্যই দিতে চাই না, কারণ আমার মনে হয় তারা একটা চেষ্টা করেছে। আমাদের সবার যে আশা ছিল 5ই অগস্ট 6ই অগস্টে, সেই আশা তারা পূরণ করতে পারেনি, এটাও বলতে পারবো। পরিষ্কার। কয়েকদিন আগে একজন উপদেষ্টা বলছিলেন, ফজল কবির স্যার, যে আমলাতন্ত্র একটা জগদ্দল পাথরের মতন হয়ে দাঁড়িয়েছে। তার মন্তব্য সরাসরি কোট আনকোট করছি। এটা জনগণের বুকে চেপে বসে আছে, কিছুই করা যায় না এখানে, কোনো রকম মানবিক দায়িত্ববোধ আমাদের এই আমলাতন্ত্রে নেই। এই আমলাতন্ত্র কখনোই কি ঠিক করা সম্ভব না? ওনারই তো প্রমাণ দেখাচ্ছেন যে এই সময়ও তারা করতে পারেননি। এবং এটা শুধু আমলাতন্ত্র না, যে কোনো প্রতিষ্ঠানে আমরা নানান ধরনের সমস্যা জটিলতা দেখছি। এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তো অ্যাগেন একদিনের ব্যাপার না, এটা খুবই জটিল একটা ব্যাপার। কিন্তু এটার জন্য আরও আই থিঙ্ক অনেক ধরনের স্বচ্ছ প্রক্রিয়া দরকার ছিল। যেমন আমাদের বিচার ব্যবস্থার কথাও যদি বলি, সেখানে যদি আমরা সেরকম সংস্কার দেখতে চাইতাম, আমরা দেখেছি সংস্কার, আইন পরিবর্তন হয়েছে, কিছু কিছু প্রক্রিয়াও পরিবর্তন হয়েছে, কিন্তু আমূল যে পরিবর্তন দরকার ছিল, সেটা দুর্নীতির কথা বলেন, বিচারের বিলম্বের কথা বলেন, অনেক কিছু, সেগুলো নিয়ে কিন্তু আরও সার্বিক একটা উদ্যোগ প্রয়োজন ছিল, যে বিচার ব্যবস্থার সাথে সবাই যারা জড়িত আছেন তাদেরকে নিয়ে সেরকম প্রক্রিয়া আমরা কিন্তু দেখিনি। ইভেন এইসব সংস্কার প্রক্রিয়া যা হয়েছে, আমরা অনেকে সেগুলোর সাথে নিজেদেরকে জড়িয়েছি, অবশ্যই আমরা সবাই সুপারিশ দিয়েছি, আপনারা আলোচনা করেছেন, আমরা বিভিন্ন জায়গায় গেছি, তো একটা প্রচেষ্টা ছিল। কিন্তু আই থিঙ্ক যেটা মেবি আমরা এখন অনেক পরে বুঝতে পারছি যে এত অ্যাম্বিশিয়াস সংস্কার পরিকল্পনাগুলো খুব একটা বাস্তবমুখী ছিল না। আমাদের কয়েকটা অল্প জিনিস হাতে নিয়ে সেগুলো করে ফেলতে পারলে হয়তো এই সময়টা আরও বেশি ভালোভাবে ব্যবহার হতে পারত। আইনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে বিচার বিভাগের একটা পরিবর্তন, মানে কিছু কিছু হয়তো দেখেছেন। সরকার এই জবাবদিহিতা নিশ্চিত করতে বা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যে মানে কতটুকু সফল হয়েছে বলে মনে করছেন? মানে অনেক তো মামলা আমরা এর মধ্যেও দেখেছি যেগুলো কেন হয়েছে, কি কারণে হয়েছে, কেন যে লেগেছে, আমি অ্যাজ এ জার্নালিস্ট বুঝতে পারি। রাইট। সো যেটা বলছিলাম যে জায়গাগুলোতে পরিবর্তন এসছে, যেগুলো আমরা সবাই সাধুবাদ জানিয়েছি, ওই যে বিচারপতিদের নিয়োগের ব্যাপারে যে আইন হলো, বিচার বিভাগের সচিবালয় যে আলাদা হলো, এগুলো অবশ্যই নিঃসন্দেহে পজিটিভ ইতিবাচক দিক। এবং কিছু কিছু আইনও পরিবর্তন হয়েছে, গ্রেফতারের ক্ষেত্রে নতুন আইন হয়েছে, নারী নির্যাতন বন্ধের ব্যাপারে কিছু সংশোধনী এসছে। কিন্তু যে সমস্যাগুলো আমরা কোর্টে দেখেছি, যে আমার মনে হয় সেটার একটা বড় কারণ হচ্ছে যে এখন পর্যন্ত এক ধরনের ভয় বিরাজ করছে। সে ভয়টা একদিকে হচ্ছে সরকার এবং সরকারের সাথে যারা আছেন তারা বিষয়গুলো কিভাবে দেখছেন যখন কোনো সিদ্ধান্ত কোনো আদালত থেকে নেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে যে সাধারণ পাবলিক, এবং তাদের সাধারণ পাবলিক না হলে আসলে সেটা ঠিক না, কোনো কোনো গোষ্ঠী তারা কিভাবে বিভিন্ন সেন্টিমেন্ট এখানে তৈরি করছেন। সো কোর্ট যে সাপোজ টু ওয়ার্ক উইদাউট ফিয়ার অফ ফার্ভার, সেটা তারা আসলে করতে পারছেন কিনা, সেটা একটা বড় বিষয়। সো আই থিঙ্ক এখনও সুযোগ, মানে এই যে নির্বাচনোত্তর একটা পরিস্থিতি যখন হবে, সেখানেও যদি এই অভয় তৈরি করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়, যে আমরা যদি সত্যিকারের নতুন যাত্রা শুরু করতে চাই,
তাহলে বিচারপতিদের এবং বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন তাদের বুঝতে হবে যে তারা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাদের প্রত্যেক সিদ্ধান্ত অন্য একজন মনিটর করবে না, এবং সে একটা তাদের অমতে যদি মানে তাদের মতের বাইরে যদি কোনো সিদ্ধান্ত দেন তাহলে ওনাকে আবার পাঠিয়ে দেওয়া হবে অনেক দূর দূরান্তে, এরকম পরিস্থিতি যাতে না হয়। কিন্তু আমরা এই পরিস্থিতির সময়ও দেখেছি দূর দূরান্তে পাঠানো হয়নি, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে পাঠানো হয়েছে কাউকে কাউকে। আমরা এবার একটু রাজনৈতিক দলগুলোর চরিত্র বিশ্লেষণ করতে যাচ্ছিলাম। আমাদের এই জুলাই সনদে মানে ঐকমত্য কমিশনে যখন বৈঠক চলছিল, তা আলী রিয়াজ আমি দেখলাম উনি প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলো একটা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টে এসেছিলেন যে অন্তত 5% তারা নারী প্রার্থী দিবেন। তো জামাত ইসলামী তো একটিও দেয়নি, ইসলামী দলগুলোও একটিও দেয়নি, বিএনপি দিয়েছে 3.5%। তো এই বিষয়টিকে কিভাবে দেখেন, মানে রাজনৈতিক দলগুলো নারীদেরকে নিয়ে আসতে চায় না কেন রাজনীতিতে? ওই তো কথা তো ওখানে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এখন জেন্টলম্যানরা কেন এগ্রিমেন্ট করবে যেখানে আমরা নারী পুরুষ নির্বিশেষে একটা দেশ? ওনাদের সিদ্ধান্তের জন্য আমাদের কেন অপেক্ষা করে থাকতে হলো? এবং ওনারা নিজেরা সিদ্ধান্ত মানলেনও না এই সময়। আমরা কতদূর আস্থা রাখবো যে পরবর্তীতে ভোটের আগেই মানছেন না, ভোট হয়ে নির্বাচিত হয়ে গেলে জুলাই সনদ কতটুকু বাস্তবায়িত হবে? কতটুকু আমরা আস্থা রাখবো যে সেটা তারা করতে যাবেন, সেটাই। কিছুদিন আগে জামাত আমির একটা ইন্টারভিউ দিয়েছেন, আপনি দেখেছেন নাকি জানি না, আল জাজিরাকে, এবং সেখানে যখন তাকে প্রশ্ন করা হলো তিনি বললেন যে না, জামাতের আমির কখনো কোনো নারী হতে পারবেন না। এবং তিনি এক্ষেত্রে একটু ব্যাখ্যাও দিয়েছেন যে আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন সেভাবে করে একটা ব্যাখ্যা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং জামাত ক্ষমতায় গেলে ইসলামী আইন চালু হবে কিনা এমন একটা প্রশ্নের জবাবে বলেছিলেন যদি দেশের মঙ্গলের জন্য এটি অপরিহার্য হয় তবে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, এটি আমি নই, সংসদীয় বিষয়টা স্থির করবে। জামাত ইসলামের রাজনীতিক রিসেন্ট টাইমসে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং জামাত তো বারবার বলছিল যে আমরা পরিবর্তন চাই, এবং আপনারা তো অন্য সবাইকে দেখলেন, এখন আমাদেরও দেখেন। বাংলাদেশের মানুষ তাদেরকে দেখবে, এইটা আপনি ভরসা করতে পারবেন নাকি? আমরা তাদেরকে তো দেখেছি, তারা তো প্রথমত আমরা দেখেছি 71-এর সময় তাদের ভূমিকা আমরা দেখেছি। তারা বলছে যে তারা বলছে হ্যাঁ 71 এখন অন্য কথা, কিন্তু এখন অন্য কথা না। আমরা তো ওনার আরেকটা কথা শুনলাম যে আমরা অতীতের দিকে আর তাকাবো না, অতীতের মূল্যায়ন করতে চাই না, ভবিষ্যতের দিকে তাকাবো। আমরা তো অদূর অতীত নিয়ে অবশ্যই আমরা ভাবছি, জুলাই আগস্ট নিয়ে কি হয়েছে সেটা নিয়ে ভাবছি না, সেটার তো সুরাহা এখন পর্যন্ত হয়নি। এবং এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে 50 বছর ধরে ইনক্লুডিং 71-এ, সেগুলোর তো সুরাহা সেভাবে হয়নি। তো অবশ্যই আমরা অতীতটা ভুলতে পারবো না। কিন্তু আপনি অতীতটা বাদ দিয়ে যদি ওনাদের এখনকার ভূমিকা দেখেন, উনি বলছেন যে ওনারা ট্রাইড অ্যান্ড টেস্টেড না, কিন্তু ওনারা তো সরকারে ছিলেন, 90-এর দশকে সরকারে ছিলেন না, আরও পরে 2001-এর পরে সরকারে ছিলেন না, ছিলেন তো, তারা জোটের মধ্যে ছিলেন। এবং 90-এর দশকে আমরা এখন নতুন ভোটের অনেকে নাও জানতে পারে জামাত যে জোটের মধ্যে ছিলেন, জামাতের পক্ষ থেকে তারা চেষ্টা করেছিলেন সেই সময় একটা ব্লাসফেমি আইন বাংলাদেশে আনতে, প্রণয়ন করতে। এবং অ্যাকচুয়ালি ওই জোটের মধ্যে বিএনপি থেকে ওটা প্রতিহত করা হয় ওই সময়। তৎকালীন যারা অ্যাটর্নি জেনারেল ছিলেন, আইনজ্ঞরা ছিলেন, তারা সবাই বুঝালেন যে তারা মোটেও চান না যে 50 বছর পরে, তখন 40 বছর পরে বাংলাদেশ পাকিস্তানে রূপান্তরিত হোক, যেখানে এক একজন আরেকজনের বিরুদ্ধে এই যে ব্লাসফেমির অভিযোগ দিচ্ছে, মানে শিরক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, এই ধরনের অভিযোগ দিচ্ছে, এবং এটা করে একটা মারামারি, একটা কোন্দল, একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। তারাই কিন্তু এগুলো করেছিল, এগুলো তারা আর টানেন না, যেগুলো তাদের চেষ্টা ছিল। এবং এর মধ্যেও যেটা তারা করছেন, তারা বারবার বলছেন যে তাদের কর্মীদের উপরে, নারী কর্মীদের উপর নানান ধরনের হয়রানি ইত্যাদি হচ্ছে, এবং হয়ে থাকলে এটা নিন্দনীয় এবং এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু একই সাথে জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা, তাদের বিশাল বটবাহিনী প্রতিদিন প্রতি মুহূর্তে অনলাইনে কিন্তু আক্রমণ করে যাচ্ছে, বিভিন্ন, শুধু নারীদের না, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন, যারা খানিকটা উদারপন্থী যারা আছেন, তাদের উপর কিন্তু সারাক্ষণ নোংরা বাজে আক্রমণ চলছে, ভয়াবহ ধরনের আক্রমণ চলছে। এগুলো ওনারা স্বীকার করতে চাচ্ছেন না। সো এবং জামাত থেকে উনি যে অ্যাটলিস্ট ভালো হয়েছে, উনি স্পষ্টভাবে বলেছেন ওনারা কী করতে চাচ্ছেন। তাহলে আপনি বুঝলেন যে এই যে গণভোটের মাধ্যমে যদি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়, এটাই কিন্তু তাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। কারণ পরবর্তীতে ইসলাম আরোপ করা বা ধর্ম আরোপ করা, তাদের ব্যাখ্যা, এটা শুধু ইসলাম হবে না, তাদের কি ব্যাখ্যা ইসলামের, আমরা এখন ইরানে যা দেখি ওটা তো সঠিক কোনো ইসলাম না বোধহয়। এই যে জামাত যে এখন যে রাজনীতিটা করছে, আপনারা বলছেন যে মানে তারা একবার বলছে যে আমরা পুরনো কথা তুলতে চাই না, আবার সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ, খুবই সুবিধাবাদী ওই অর্থে। এবং জামাতের মধ্যে অনেকে যারা আছেন, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে তাদের শিবিরের মধ্যে যারা আছেন, তারা তো কিছুদিন আগে ছাত্রলীগ করছিলেন এবং এখন তারা হয়ে গেছেন
মানে তাদের মুখোশ খুলে ফেলেছেন আর কি। সো এটা তো খুব স্বচ্ছ কোনো প্রক্রিয়া না। তো সেই জন্যে তারা অলরেডি যেহেতু এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছিলেন, এখন ওনারা এক কথা বলছেন, পরবর্তীতে ওরা কী করবেন এটা সন্দেহ করার আমাদের যথেষ্ট কারণ আছে। আর এর মধ্যেই আমরা তো বেশ কিছু প্রমাণ পেয়েছি। যেমন ধরেন কিছুদিন আগে যখন ডেইলি স্টার প্রথম আলোর উপর আক্রমণ হলো এবং পুড়িয়ে ফেলা হলো দুইটা প্রতিষ্ঠানকে, তাদের বিল্ডিংগুলোকে, তখন আমরা দেখলাম শিবিরের দুজনাই, যারা দুইজন নির্বাচিত, আবার দুইটা ইউনিভার্সিটিতে আই থিঙ্ক ছাত্র ইউনিয়নে। জামাত আবার বলছে যে শিবির তো আমাদের কেউ না। কি করে শিবির তাদের কেউ না? এটা কিভাবে ওনারা বলেন? শিবির থেকে ওনারা কি জামাতে যান না? ওনাদের কি কোনো সম্পর্ক নাই? আর শিবির যদি জামাতের না হয় তাহলে শিবিরের কর্মীরা যারা ডাকসুতে যারা আছেন তারা কেন জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছেন? তাহলে একটা সম্পর্ক তো আছেন। তো এই সম্পর্ক নিয়ে তাদেরও স্পষ্ট হওয়া উচিত তারা কি করছেন, কি চাইছেন। আর জিনিস দেখবেন ওনাদের কিছু বিজ্ঞপ্তি দেখলাম, নির্বাচনী বিজ্ঞপ্তি, সেখানে তারা বলছেন যে নারীদের নিরাপত্তার জন্য, মানে তারা খুব বোঝানোর চেষ্টা করছেন যে তারা নারীদের মঙ্গল, নারীদের অধিকার বলছেন না, নারীদের মঙ্গল তারা দেখতে চাচ্ছেন। নারীদের জন্য বাসে নারীরা যাতে নিরাপদ থাকেন, বাসে তারা আলাদা কম্পার্টমেন্ট করবেন। কিন্তু তারা কেন এমন একটা দেশ তৈরি করতে চান না যেখানে নারী পুরুষ পাশাপাশি থাকবে, আর সেই নারীও নিরাপদ থাকবেন, পুরুষও তার পাশে বসতে পারবেন কোনো ধরনের আক্রমণ না করে? সেটা কেন সম্ভব হচ্ছে না? তারা যত ছবি দেখাচ্ছেন যে নারীরা মাতৃত্বকালীন সুবিধা পাবেন কর্মসংস্থানে, নারীরা নির্যাতনের শিকার হলে তারা একটা হেল্প বাটন বা হেল্প ডেস্কে যেতে পারবেন, সব জায়গায় দেখানো যাচ্ছে। তারা বলছেন আমাদেরকে যে তারা নারীর পোশাক নিয়ে চিন্তিত না, একজন নারী যা ইচ্ছা পড়তে পারবে, তারা কারোর উপর হিজাব আরোপ করবে না। প্রত্যেক ছবিতে সেই নারীর মাথার উপর কাপড় দেওয়া আছে। তা অন্য নারীদের কি অধিকার থাকে না? তাদেরকে তারা কি নাগরিক হিসেবে গণ্য করছেন না? মনে হয় আমরা এইসব দেখে কিছুটা ইঙ্গিত পাচ্ছি যে তারা কি করতে চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন। আর আই থিঙ্ক বাংলাদেশের ইতিহাস কিন্তু এটা না, তাই না? আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতার আগ থেকে পুরো স্বাধীনতার লড়াইটা ছিলই যে প্রত্যেকের নাগরিক অধিকার এখানে নিশ্চিত হবে, সমান অধিকার নিশ্চিত হবে, বৈষম্য নিরসন হবে। যে বৈষম্য নিরসনের ডাক কিন্তু জুলাই আগস্টে আমরা শুনেছিলাম। কি করে সেই ডাক দেন আর পাশাপাশি আপনি বলেন যে আমাদের জনগণের 50% আপনি সমান অধিকার দিবেন না? মানে কি করে একজন বলে যে না, নারীর নেতৃত্ব আমরা মানি না? আর তাছাড়া উনি বলছেন এটা আল্লাহর কথা। এটা তো আল্লাহর কথা কোথায় উনি পেলেন? আর উনি কে আমাদেরকে ব্যাখ্যা দেওয়ার যে আল্লাহর কথা কি? পরিষ্কার। বিএনপি রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ওনাদের তো আমরা ওনাদের সময়টা দেখেছিলাম 2001 থেকে 2006। সেই সময়ও আনফর্চুনেটলি অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যেগুলোর প্রতিকার এখন পর্যন্ত অনেকে পায়নি। আমি আশা করছি যে ওনারা 16 বছর নিয়ে আমরা কথা বলে যাচ্ছি যে কি হয়েছে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে। যদি তাদের অনুশোচনা থাকে, আশা করছি যে তারাও কিন্তু অতীতে যা যা হয়েছে, অপারেশন ক্লিন হার্ট, আরও অনেক ঘটনা, র্যাব যেগুলো ঘটিয়েছে, ওনাদের সবাই বিচার, দুর্নীতি প্রচুর অভিযোগ আছে। কিন্তু আমার মনে হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের কথাগুলো আমরা যাতে না ভুলে যাই। ওনাদের উপর অনেক ধরনের নিপীড়ন চলেছে এই 16 বছর, কিন্তু ওনাদের সময়ও কিন্তু তাদের প্রতিপক্ষ যারা ছিলেন তাদের উপরেও চলেছে। তো ওগুলো নিয়ে ওনারা আসলে মুখ খুলবেন কিনা, কথা বলবেন কিনা, সেটা আমাদের দেখতে হবে। এখন পর্যন্ত তো বলছেন না। তো আমরা দেখলাম যে মানে ভোট যেহেতু ঘনিয়ে এসেছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে তুমুল বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। বিএনপি মানে তারেক রহমান প্রথম দিকে সরাসরি জামাতকে অ্যাটাক করে কথা বলেন, এখন তিনিও বলছেন যে জামাত তো শিরক করছে, তারা মুনাফেকের দল। আর ওইদিকে জামাত বলছে যে বিএনপি হচ্ছে একটা চাঁদাবাজির দল, চাঁদাবাজের দল। তো বাংলাদেশের রাজনীতিতে এই বাকযুদ্ধ কি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য? মানে এইটাই কি আমাদের দেশের মানুষের নিয়তি, এমন রাজনীতিটাই দেখা? না, আমার মনে হয় এটা শুধু আমরা তো একা না, এরকম পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় দেখবেন যেগুলো চলতে থাকে, যে যেভাবে পারে তাদের প্রতিপক্ষকে হেয় করার চেষ্টা করে। আমাদেরটা একটা বিশেষ মাত্রায় চলে যায়, সেটা ঠিক, কিন্তু এটা কিছুটা স্বাভাবিক। আমার মনে হয় এখানে যেটা আমাদের দেখা উচিত এবং যেটা হচ্ছে না, নির্বাচন কমিশন থেকে এটা করা উচিত ছিল যে ধরনের এটা যখন বিদ্বেষ ছড়ানোর পর্যায়ে চলে যায় সেটা তাদের কিন্তু ঠেকানো প্রয়োজন। এবং সেটা নিয়ে বিশেষ করে অনলাইনে যেগুলো হচ্ছে, শুধু অফলাইনে না, সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত তেমন উদ্যোগ দেখি না। এবং এটা যদিও খুব অল্প সময় আমাদের সামনে, এটা নিয়ে জরুরি একটা ব্যবস্থা হওয়া উচিত। এখন আগামী নির্বাচনে মানে এখনো পর্যন্ত মনে হচ্ছে যতগুলি পোলস আমরা দেখছি যে বেশ ভালো একটা হয়তো কন্টেস্ট হবে। তো যেই দলই ক্ষমতায় আসুক, সে যদি খুব বড় মার্জিনে না জিতে আসতে পারে, তখন কি সেই দলটি একরকম চাপের মধ্যে থাকবে নাকি, বা একটা দুর্বল সরকার হয়ে যাবে নাকি?
হ্যাঁ, সেটা হতে পারে। আর আমার মনে হয় ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা আমাদের সামনে আছে। শুধু এই নির্বাচনে আই থিংক একটা বড় ব্যবধানে যদি কেউ আসে, এক ধরনের যেমন সুবিধাও আছে, এক ধরনের ঝুঁকিও তখন আছে যে কারো কথা তারা শুনবেন না। সো অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট না। আমি এটা নিয়ে কোনো প্রেডিকশনে যেতে পারবো না, কিন্তু আমার মনে হয় এটা প্রস্তুত হতে হবে এটা মোকাবেলা করার জন্য। আর আমাদের যে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা নিয়ে নামতে হবে, পিছনে যাওয়া না। আমরা 91-এর যখন নির্বাচনটি হয়েছিল, তো সেই সময় বিএনপির জেতাটা আওয়ামী লীগের জন্য একটা শকিং ছিল। মানে শোনা যায় যে তারা বিভিন্ন মন্ত্রণালয় নাকি ঠিক করে ফেলেছে আওয়ামী লীগের লোকজন। এইবারের নির্বাচনে এমন কোনো ফলাফল হতে পারে কিনা, কি মনে আমার হচ্ছে একদমই আপনার? ধারণা নাই। আমি পুলসও করি না, আমি প্রেডিকশনের কোনো ওস্তাদ না, আমি একদমই বলতে পারবো না। কিন্তু এইবারে ধরেন রাইট উইংগুলি আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসের সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় আছে। এই উত্থানটাকেই বা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা খুব ভয়াবহ মনে হচ্ছে আমার কাছে, এবং অনেকটা মনে হচ্ছে যে আসলে এই বছর ধরে আমরা যেটা দেখেছি যে ইতিহাসের অনেক অপব্যাখ্যা দেওয়া হয়েছে। যখন একটা সুযোগ ছিল আমাদের সামনে অনেক কিছু নিয়ে খোলাখুলি আলোচনা করার এবং বোঝার যে কেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেটা না বুঝিয়ে জ্ঞান খুব একপাক্ষিক একটা আলোচনা সবার সামনে তুলে ধরা হয়েছে। তাতে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ডানপন্থী বলেন বা উগ্রপন্থী যারা, তাদের হাত অনেক শক্তিশালী হয়েছে, এবং তারা নিজেদের সম্পর্কে যে ধরনের ব্যাখ্যা দিয়েছে অনেক জায়গায় উদ্ভট ভুল, সেগুলো কেউ কিন্তু কন্ট্রাডিক্ট করতে সেভাবে আসে নাই। সো এবং এই জায়গাতে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারও সেখানে তাদের অনেকটা একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ইভেন আপনি জুলাই চার্টারটা, আমাদের সনদটা যদি দেখেন, সনদে যেভাবে ইতিহাসের ব্যাখ্যাটা দেখা হয়েছে, এটা কি আপনি কি মার্কিং দেবেন সেটাই দেখেন। এখানে যাচ্ছে 71-72 সংবিধানের তো উল্লেখ নাই। প্রথমে উল্লেখ আসে যখন 75-এ বলা হয় যে সংশোধন করা হয়েছে সংবিধানকে। এখন কি উদ্ভট, আপনি সংবিধান সংশোধনকে আপনি বলছেন খারাপ কাজ হয়েছে, তার মানে আপনি হয়তো সংবিধানকে ভালো কাজ মনে করেন, কিন্তু সেটা আপনি আবার লিখতে পারবেন না। 70-এর নির্বাচনের কথা বলা হচ্ছে, এবং খুব পজিটিভলি, যেটা বিশাল একটা জিনিস ছিল। 70-এর নির্বাচন কে জিতলো বলা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ জিতেছিল, আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না, আওয়ামী লীগ এখন ব্যান্ড একটা অর্গানাইজেশন। সো আপনি এরকম একটা পার্শাল নির্বাচন হিস্ট্রি লিখবেন যেখানে কে কোথায় অবদান রেখেছিল সেটাও আপনি উল্লেখ করবেন না, কারণ আপনার এখনকার পরিস্থিতির সাথে সেটা ফিট করে না। তাহলে এটা যখন করেন তখন তো এক্সট্রিমিস্ট ভিউজগুলো আসলে ওখানে আরও বেশি তৈরিও হবে এবং আরও শক্তিশালী হবে, এবং ডানপন্থী যারা, তারা কিন্তু এগুলোর সুযোগ নিচ্ছে। এখানে আমাদের বাংলাদেশে যে অনেক উদারপন্থী একটা ইতিহাস আমাদের আছে, এবং বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে তৈরি করা, পুরো 60-এর দশকে যেভাবে আমাদের সাংস্কৃতিক লড়াই চলেছে, সেটা পুরো ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা, এবং এই বছরে তো আমরা সেটা দেখেছি যে আবার ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছে। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, এরই সাথে শেষ করছে মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।